সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান ৫ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান ৫ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই ৫ তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ১৬ বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারত না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান। কার সময়ে এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত ৪৪ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা। কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময়। একটা গ্রুপ তাদের যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বলল, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের, শেখ হাসিনার, আওয়ামী লীগের। এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি
এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছি কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে। 16টি বছর এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীরই সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল। কই? আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা, কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। একজন জেনারেল, একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো, আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না। তিনি তার চাকরি, অবস্থান, বাহিনী, দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন, তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন। আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটিই করেছেন। কিন্তু 5 তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে। ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস, তার মতো লোক দিয়ে কাজ হবে না। তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না, তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো, নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো। আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো, প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধোলাই দিয়ে শেষ করে দেওয়া হলো। এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে। কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে, কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে বিতর্কিতর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার তাদেরও সমালোচনা করা হয়েছে। আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে, হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এ ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না। বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না। এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে, আর সেই পৌঁছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে আগিয়ে যেতে হবে। গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে। এখন এটা তো নামে তো ইসলাম, দেখতে তো সুন্দর, কলেমা লাগানো। এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে, কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে, আপনাকে বুঝেই পথ চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে, কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেনামে তাদেরকে সাহস জুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে। বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে, আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে, বলা হবে আপনার এই তরিকা, এগিয়ে যান, কাজ করেন, জিন্দাবাদ, ইনকিলাব, সবাই মিলে এগিয়ে যাও, বিপ্লব। মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না।
ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে, ভালো ভালো কথা বলে এই কি বলে যমুনা ঘেরাও দেওয়া হবে, ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন, তার মানে আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন। এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোনো একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে। দেখেন, নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু, নাহিদ দিয়ে শুরু। মানে মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে। কত বড় দুষ্ট! এভাবেই আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবৎ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ভাবতেও পারছেন না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কত কিছুই তো আছে। আপনি ঠিকই অনেক হিন্দু মানুষের আরবিতে সালাম দিতে গিয়ে আপনি কৌশল করে ভিন্নভাবে উত্তর দেন, আর আবার এমনও আছে যে কিছু কিছু মানুষকে আপনি তার বক্তব্য শুনলে তারপরে সেই সালামের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন, মনে হয় যেন সে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছে। তারতম্য এখানেই যে আপনার হৃদয়ের ভিতরে এমনভাবে ঢুকানো হচ্ছে কিছু মানুষকে, এগুলো সব ভারতীয় পরিকল্পনায় করে দেশকে গভীরতম ষড়যন্ত্রদের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন উপায়ে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। অতএব আমরা প্রত্যেকটি আন্দোলনে দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিকের পক্ষে অবস্থান নিতে চাই, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক। কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। আপনি বুঝবেনও না, আপনি বুঝবেনও না কি পরিমাণ আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে, আপনি বুঝবেন না। এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার, আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার, আপনি খুশিতে গদগদ করবেন। কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে, যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আমার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না। এভাবে করেই সাজানো হয়, আপনাকে এমনভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন, এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না। প্রিয় বন্ধুরা, আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ, ভালোবাসা, মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না। আমি কথা বলছি এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে, সে কারণেই জেনারেল ওয়াকারুজ্জামানের পিছনে লেগেছে। মনে রাখবেন, জেনারেল ওয়াকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে, তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন। তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন, আর নয়, শক্ত হতে হবে। আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা, আমরা কিন্তু বিদায় করতে পেরেছি। এই 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল যারা এই আন্দোলনকে পর্যন্ত বলেছিল, কি বলেছিল, এই আন্দোলন ভারতের সৃষ্টি, এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না। আমরাই কিন্তু কেঁদেছিলাম, আমরাই কিন্তু বলেছিলাম। সেদিনও যে ভাষায় কথা বলেছি আজও একই ভাষায় কথা বলছি। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি যেটা বুঝতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল সেটাই আমার করা উচিত। হ্যাঁ, আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি 100 অভিযোগ আনলে এটার 20-30টা হলেও কমন পড়তেই পারে। এই 20-30টা কমনের উপর ভিত্তি করে বাকি যে 70টা আমার বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা যে একেবারে সবাই সহিশুদ্ধ মানুষ এমন নয়, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ তেমন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই সরকার যে 100% সহিশুদ্ধ তেমন নয়। এর ভুল খুঁজলে অনেক কিছু পাবেন, কিন্তু মনে রাখতে হবে ভুল কি আমার, এই ভুল কি আমি করি কিনা। আপনিই তো আপনার ফেসবুক খুঁজলে দেখবেন, আপনি যখন একই ব্যক্তি যখন বাংলাদেশের কোনো একটি পত্রিকার বিরুদ্ধে কথা বলছি, ওই একই পত্রিকায় আমি লেখলে সেটা হালাল হয়ে যায়, আমার বন্ধু লেখলে হালাল হয়ে যায়। কিন্তু আমি যার সমালোচনা করছি তার একটা লাইন এনে দেখাচ্ছি, এই যে দেখো সে এইখানে লেখালেখি করে।